বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু মোটামুটি আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজিতে নেমে গেছে ভাই। আজকেও যদি আমরা দেখি, আজকেও হচ্ছে যদিও বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্ত আপাতত শান্ত রয়েছে, কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ যদি আমরা বিশ্লেষণ করি, এই অবস্থা কেন আসলে হচ্ছে? এটা তো খুব স্বাভাবিক যে মানে আপনার ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের যে ভিত্তি ছিল, সেই সম্পর্কের যে আপনার টাইপটা ছিল, যেটা সেটা তো চেঞ্জ হয়ে গেছে। আগের সরকার যেভাবে ভারতের কাছে নতজানু ছিল, ওই সরকার যা বলতো তাতেই তারা সায় দিত, যা করতো তাকেই সায় দিত। আমাদের সীমান্তে লোকজন নিহত হতো, বিএসএফ এর গুলি খেত, ওই আমাদের সরকার আমাদের লোকজনকে দায়ী করতো। আচ্ছা, বলতো গরু চুরি করলে গুলি তো খেতে হবে, এগুলো বলতো এই ধরনের কথাবার্তা। তো এখন তো আর এই সরকার সেভাবে সেটা বলছে না। দুটা সরকারের ক্যারেক্টার তো ডিফারেন্ট, কাজেই আচার আচরণও ডিফারেন্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। তো এখন ওই একই বিজেপি কিন্তু ডিসিশনে চেঞ্জ হচ্ছে, কাজেই একটু পার্থক্য তো হবেই। কিন্তু এটা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি দেখেন, খালি সীমান্ত কেন, ভারতের সঙ্গে টোটাল সম্পর্কের ক্ষেত্রেও তো আমাদের সমস্যা হচ্ছে। হচ্ছে না, আগের অবস্থায় কি আছে? আগের অবস্থায় নেই, আগের অবস্থায় নেই। আমাদের লোক আগে, বাংলাদেশের লোক আগে পর্যটন বলতেই ভারত যেত, হ্যাঁ, এখন তো ভিসাই পাচ্ছে না, তারা ভিসা দিচ্ছে না। কিছু হলে পরেই তারা আমাদের আগরতলা, এখানে তো এটা ভেঙে, ত্রিপুরা এটা তো তারা ভেঙেই ফেললো। কখনো আগে এরকম হয়েছে? হয়নি তো। এক ধরনের অসহিষ্ণুতা দুপক্ষের মধ্যে আছে। আমি বাংলাদেশে বাস করি, অতএব বাংলাদেশের অসহিষ্ণুতাকে আমি অসহিষ্ণুতা মনে করি না, ওদেরটা মনে করি। তা আমার তো দেশের প্রতি একটা পক্ষপাত থাকবেই। তো এগুলো তো হচ্ছে ভাই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু ট্র্যাজেডি হলো ওটা কি, আপনি যত কিছুই বলেন, আমি তো আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, আবার এটা ভাইস ভার্সা, ওরাও পারবে না, ওরাও পারবে না। এখন প্রতিবেশী যদি আক্রান্ত থাকে, প্রতিবেশী যদি স্বাভাবিক না থাকে, তাহলে সেটা কিন্তু অন্য প্রতিবেশীকে টাচ করবে, দুই দেশের জন্যই এটা প্রভাব ফেলবে। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবস্থানটা আমি ভারতের দিক থেকে এতদিন পরে, ভারত তো নানা সময় আর জিজ্ঞাসা করলে সব কূটনৈতিক ভাষা যে এটা কোনো সমস্যা না, অন্যদিকে সমস্যা আছে, মানে কূটনীতির বিদ্যা যা বলে, আর তো কখনো ইয়েস নো ভেরি গুড কিছু বলে না। এই তিনটা শব্দ ছাড়া তো সবই বলে, ক্লিয়ার করে কিছু বলবে না। আচ্ছা, তো এইবারে আমি প্রথম দেখলাম কালকে দেখলাম যে ভারতের সেনা প্রধান কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, সেটা হলো বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে কাজ করতে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তার মানে কি, এখন যে সিচুয়েশনটা আছে, এই যে অস্বস্তিকর একটা পরিস্থিতি, এটা তাদের ভাষায় একটা নির্বাচিত সরকার নেই বলেই তারা এরকম করছে। তারপর বোঝা যাচ্ছে তারা এটা করছে, ইচ্ছা করেই করছে না। এলাকাবাসীর অভিযোগ, মানে সীমান্তে যারা থাকে তাদের অভিযোগ যে বিজিবির তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। বিজিবি বলছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে মানুষের আসলে কোনো রকম, মানে মানুষ অন্য কিছু চাচ্ছে, মানে মানুষ কি দুই দেশের সম্পর্কের অবনতি উন্নতি এইসব বিষয় নিয়ে কি তাদের মধ্যে ভাবনা কাজ করছে বলেই তো এই বিষয়গুলো আসছে নিশ্চয়ই? না, তার হলো কি জিনিসটা আমি বলি আপনাকে, সীমান্ত এলাকায় আপনি কখন কিভাবে স্থল সীমান্ত এলাকাগুলো কখনো ভ্রমণ করেছেন কিনা আমি জানি না। না, করেছি। আপনি করেছেন, আপনি দেখবেন ওখানকার মানুষ কিন্তু অন্যরকম চিন্তা করে। ওরা কিন্তু আমরা ঢাকায় বসে যেভাবে ভাবি যে রাষ্ট্রীয় পর্যায়ের যে ঘটনা প্রবাহগুলো, এগুলো তাদেরকে টাচ করে না, তারা ওটা অন্যভাবে চিন্তা করে। এবং তারা এই যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক কেমন অথবা কেমন না, অথবা কেন এরকম, তারা এগুলো অতটা বদার না কিন্তু। এবং বর্ডার এরিয়া তাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো, এবং তারা অনেক কি করে বলি, সেটা হলো কি, ওখানে কিন্তু আমরা যেটাকে চোরাকের বাড়ি বলি, হ্যাঁ আচ্ছা, এটা ওদের জন্য স্বাভাবিক ঘটনা। ওরা ওপরে যাচ্ছে, আসছে, আসার সময় কিছুকে নিয়ে আসছে, যাওয়ার সময় কিছুকে নিয়ে যাচ্ছে। শুনেন ভাই, দুই দেশের মধ্যেই তো এটা হয়। মানুষ তো খুব একটা সচ্ছল না, আবার সীমান্তবর্তী এলাকায় সচ্ছলও বটে, এটা আবার আরেক দিকে। ওই কথাটা আসলে দুই ধরনের অর্থ হয়। মানে সীমান্তে দেখবেন প্রচুর ধনী মানুষ আছে, ওদের হাতে নগদ টাকাটা প্রচুর আছে, তারা এগুলো তারা করে, অ্যাভেলেবল করে। তো এখন আপনি যেভাবে বললেন এতটা তারা চিন্তা করে, অথবা বিজেপির তৎপরতা নিয়ে খুব একটা চিন্তিত, এটা বলার জন্য বলে। বিজেপি যদি তৎপরতা কম দেখায় তাহলে তারা খুশি, আমি যেতে পারলাম। আর ওরাও তো এমন কিছু একটা দেশ উদ্ধার করে ফেলায় না যে পুরো ভারতকে তারা কাঁধে করে নিয়ে আসছে, তা তো আর করে না। এগুলো টুকটাক ব্যাপার। তো এগুলি খুবই এই ধরনের প্রিফারেন্স পৃথিবীর সব দেশেই হয়। এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। এটা এগুলি আগে কি হতো আমি দেখতাম তো, যখন আমাদের এখানে তেলের দাম কম থাকতো, ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়ার চেয়ে আমাদের এখানে তেলের দাম কম, মানে আপনার এই যে জ্বালানি তেলের দাম কম থাকে। আমি এরকম দেখেছি যে সীমান্ত থেকে মালামাল নিয়ে এই যে বর্ডারগুলোতে যে ট্রাকগুলি আসতো, না আচ্ছা, আপনি দেখবেন ট্রাকের নিচে ওদের যে তেলের যে তেল রাখার যে ইটা থাকে, মানে আপনার ট্যাঙ্কি থাকে, এই ট্যাঙ্কিগুলো বিশেষভাবে বানানো হয়।
মানে অনেক বড়, মানে পুরো ট্রাকের সামনের থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত বিশাল একটা ট্যাঙ্কি, শুধু তেলের জন্যই। মানে এত বড় ট্যাঙ্কি। আমি বললাম এত বড় ট্যাঙ্কিটা ঘুরে এর কারণ একটাই, ওরা ওইখানে এসে নিয়ে পুরো ট্যাঙ্কি পুজাই করে তেল নিয়ে যায়। আচ্ছা, তো এখন বলবেন যে এটা তো নিতেই পারে, তাদের মাল নিয়ে আসছেন, তেল নাই, তেল নিবে না, তেল নিতেই পারে। তো এবং ওখানে সীমান্তবর্তী এলাকায় দেখবে যে একদম সীমান্তের কাছাকাছি অনেক পেট্রোল পাম্প থাকে, এবং তাদের এখানে সারাক্ষণ ভারতীয় তেল ভরছে। ওই সময়টা আমি কয়েক বছর আগে কথা বলতেছি, ওই সময় আমাদের এখান থেকে ওদের তেলের দাম বেশি ছিল, তো কয় টাকা লাভ হতো, কিন্তু তারা করতো এগুলো সবাই। আমরা যখন ইন্ডিয়াতে যাইতাম তখন কি করতাম, এই শ্যাম্পুটা মুখটা নিয়ে আসতাম, কিন্তু এগুলো লোকে করে, টুকটাক শপিং তো করে নিয়ে আসে। এগুলি কেন করে, কোনটা করে, যেটা ওটার দাম কম পায় ওটা আনে, সেটা নিয়ে আসে। তো এই যে দ্রুত নির্বাচন কিংবা নির্বাচন পরে হলে আসলে সমস্যাটা কোথায়? মানে ডেমোক্রেট মানে গণতান্ত্রিক সরকার দেশের জন্য তো জরুরি, এটা তো ঠিক, মানে সমস্যাটা আসলে কোন জায়গায় হচ্ছে? না এখন হলো কি, বিএনপি কি পলিটিক্যাল পার্টি না? হ্যাঁ, পলিটিক্যাল পার্টি। এখন ওনারা যা কিছু করবে তাদের পার্টির পলিটিক্সকে ডিসপ্লে করার জন্য, পার্টির যে পলিটিক্স সেই অনুসারেই তারা কিন্তু সেই কাজটা করবে। এখন বিএনপির লক্ষ্যটা কি? বিএনপি বলেন, জামাত বলেন, পার্টিগুলোর লক্ষ্য কি? এদের লক্ষ্য কি একটা আপনার নন পলিটিক্যাল গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে যাওয়া অনন্তকাল? তাদের লক্ষ্য হলো তারা দ্রুত ক্ষমতায় যেতে চায়। হ্যাঁ, যে চেয়ারগুলিতে এখনকার উপদেষ্টা বসে আছেন ওই চেয়ারগুলিতে তারা যেতে চায়। তবে সিম্পল তো, তাদের পলিটিক্স, তারা এটাই চায় যে আমি ক্ষমতায় যাব, আমি আমার মতো করে মাঠ পর্যায়ের প্রশাসন সাজাবো, আমার যারা পলিটিক্যাল কর্মী আছে তারা বিভিন্ন জায়গায় কাজ করবে, যে কাজই করুক জনগণের সেবা করবে। ধরা যাক আমি যদি মানে ব্যাকরণগতভাবে ধরি, জনগণের সেবা করবে, হ্যান করবে, ত্যান করবে, এটা তারা চায়। আমি একটু আপনাকে, পলিটিক্যাল পার্টি তারা তো ক্ষমতায় যেতে চায়, এবং তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে তাদের জন্য ক্ষমতায় যাওয়া তত কঠিন হবে। আচ্ছা, এটা বিএনপি মনে করে বলে আমার ধারণা। আমি তো বিএনপির অন্তর্জামি না, বুঝতে পারবো না, আমি যতটুকু বুঝি ওনাদেরকে, ওনারা এটা মনে করে। এরও কারণ আছে। এর কারণটা কি দেখেন, ঢাকা শহর দিয়ে কিন্তু আপনি পুরো দেশকে বিচার করতে পারবেন না। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু মোটামুটি আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজিতে নেমে গেছে ভাই। অনেকের অভিযোগ এরকম আসছে। হ্যাঁ, আমি খোঁজ দিয়ে বলতেছি, আমি দায়িত্ব দিয়ে বলতেছি, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যাইটাই অনেক সময়। এমনকি অফিস চেঞ্জ, মানে দেখেছি যে আওয়ামী লীগের অফিস যেটা ছিল এখন বিএনপির অফিস হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু খুব নেতিবাচক একটা প্রভাব ফেলছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করতেছে থামানোর জন্য, অনেককে বহিষ্কার করছে, কিন্তু শুরুর দিন থেকে করতেছে, বাট সেটা মানে প্রকৃত বাস্তবতার তুলনায় খুবই ক্ষুদ্র। মানুষের মধ্যে কিন্তু বদনামটা দ্রুত ছড়ায়। হ্যাঁ, তো এগুলো ছড়াচ্ছে, যতই দিন যাচ্ছে ওরা আরো বেপরোয়া হচ্ছে, ওদের দিকে কিছু বলে না, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নাই, ওরা তো বেপরোয়া চালাচ্ছে। বিএনপির জন্য টাফ হয়ে যাবে যতই দিন যাবে তাদের ক্ষমতায় যাওয়া। ইলেকশন যদি ভোট, আমি কিন্তু আশা করি, আমি বিশ্বাসও করি এই সরকার আর কিছু পারুক আর না পারুক একটা ভালো ভোট দিতে পারবে, যে ভোটে কোনো ধরনের কারচুপি হবে না। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, যতটুকু আমি বুঝি। যদি একটা ভালো ভোট হয় তারপরেও যত দেরি হবে বিএনপির ভোট তত কমবে। বিএনপিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশাল কোনো আশাবাদ আছে বলে আমার কাছে মনে হয় না, যে কারণে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। খুব ইজি, কিন্তু এখানে কোনো জটিলতা নাই, তাড়াতাড়ি চায়। আর জামাতের ব্যাপারটা হলো, জামাতের ভোট আগেও যা ছিল এখনো তাই আছে। জামাতকে যারা ভোট দেয় জামাতকে ভালোবেসে ভোট দেয়। আর বিএনপি কিন্তু মানে এদিক ওদিক ডাইনে বামে থেকে আর কারণ নাই, দিলাম বিএনপিকে একটা, এই ধরনের ভোট আছে, অনেক নীরব ভোট আছে বিএনপির, যেগুলো কোনো দল করে না, ভোট দেয়। আর জামাত হলো যারা জামাত করে তারাই জামাতকে ভোট দেয়। এটা হলো আগের চেহারা। এখনকার চেহারা হচ্ছে যে যারা বিএনপিকে অপছন্দ করবে তাদের তো যাওয়ার আর বিকল্প কোনো পথ নেই। আওয়ামী লীগ তো নাই, হ্যাঁ, তাহলে বিকল্প তো কোনো কই যাবে? জামাত আশা করতেছে ওই ভোটগুলো তাদের এখানে আসতে পারে, যত দিন যাবে তত বেশি আসবে। মূল ঘটনা জামাত কিন্তু চায়। গত বছর ডিসেম্বরের 21 তারিখে ওনাদের নাইবে আমির, এটা একটা তাহের আপনার কুমিল্লার এখানে, উনি তো ভাষণে বলছেন এই বছরের মধ্যে নির্বাচন চাই, উনি বলছেন তো সরাসরি। তাহলে ওরাও নির্বাচন চায়, কিন্তু ওনারা একটু ঘুরাইয়া চায়, আর কিছু না। আর এসবের বিপরীতে নতুন যারা দল করতে চায় বলে মনে মনে শখ, মানে পাওয়ার টাওয়ার তো পাইছে গভর্নমেন্টের আমলে এসে নিয়ে, ছাত্ররা তারা তো মোটামুটি পাওয়ার পাইছে, কিন্তু ওনারাও শখ যে তাহলে আমরা এত দূর আসছি, সরকার আমাদের এত দাম দেয়, তা আমরা কেন সরকারে যাইতে পারবো না? ওনাদেরও একটা আকাঙ্ক্ষা আছে, একটা দল কইরা যদি এর মধ্যে আমরা গুছাই নিয়ে নিতে পারি, যদি বছর দেড়েক সময় পাই তাহলে হয়তো করতে পারবো। মাঠ পর্যায়ে গেছে, দু এক জায়গা থেকে ধাক্কা ধুক্কা খাইছে, খাই আবার প্যাভিলিয়নে ব্যাক করছে। এখন আবার দল বানাবো না, এখন আবার আমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে থাকবো, কিন্তু দল বানাবো না।
মানে বুঝছে যে এটা সহজ হচ্ছে না, নানা রকম ক্যারিকেচার শেষ করতে বানাইতেও পারে, অথবা কোনো জোটেরও পার্ট হইতে পারে, পার্ট হইতে পারে, তখন তো শেয়ার নেওয়ার চেষ্টা করবে। তো এই সমস্ত কারণে তারা চায় যে ইলেকশন দ্রুত হোক। আর বিপরীত দিকে এটুকু বলে শেষ করি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর বিপরীত দিকে এই যে সরকারটা আছে, তারাও যে খুব একটা বেশি দিন সরকারে দু একজন লোক থাকতে চায়, কিছু কিছু উপদেষ্টা আছেন, তারা চেয়ারটার মধ্যে বেশ আরাম করে বসছেন, আরাম লাগে, গরমও লাগে, ভালোই আছে। কিন্তু ম্যাক্সিমাম যারা আছেন, যারা বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন, ডক্টর ইউনূস সহ আমি মনে করি, তারা কিন্তু খুব যে একটা এনজয় করছেন এই দায়িত্বটা, এটা আমি মনে করি না। কারণ এই লোকগুলি আর যাই হোক ভাই লোভী না, করাপ্ট না। যদি করাপ্ট না হয় তাহলে তারা এনজয় করার কি আছে এখানে? তারা তো কাউকে হ্যাপি করতে পারছে না। তারা তাদের দায়িত্বটা পালন করে আসলে লিডার যে এই ইউনূস সাহেব পলিটিক্যাল লিডার আমার সামনে এসে বলে আরেক কথা, বাইরে যায় আরেক কথা। উনি তো বলছেন, উনি ভদ্র মানুষ, উনি বলছেন যে হয়তো এটাই ওনাদের স্টাইল, আমি ঠিক বুঝি না, ভদ্র মানুষ বলছেন, কিন্তু উনি তো হ্যাপি করতে পারছেন না। আবার জনগণের কেউ হ্যাপি করতে পারছেন না, অনেক অপ্রিয় কাজ ওনাদেরকে করতে হচ্ছে। আচ্ছা, হয়তো প্রয়োজনেই করতে হচ্ছে, কিন্তু জনগণ তো বুঝতেছে না। জনগণের বক্তব্য বলবে জিনিসপত্রের দাম বাড়ে কে, তাদের বক্তব্য তো এটা। নানা ধরনের ট্রল হচ্ছে, আর সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তো সবাই বিশেষজ্ঞ, নানাভাবে কিন্তু বলতেছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমি এটা কই দিলাম, মনে করেন আমি অর্থনীতির অবুঝি না বলে দিলাম, পাবলিক কিন্তু ট্রল করে। তো এই সমস্ত বিষয়গুলো এরা দেখো এটা এনজয় করে, আমি তাও মনে করি না। তো যে কারণে আপনার কি মনে হয় তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করে জাস্ট বোঝাই দিতে চায়? এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন কেন? আচ্ছা, আপনার কাছে আবারও আমি আসতে চাই, তারাই করেছিলাম যে এই সরকার কি জাস্ট হচ্ছে সংস্কার করেই ক্ষমতা হস্তান্তর করতে চায় কিনা? আপনি বলছিলেন যে এটা একটা আলোচনার বিষয়, আপনি যেটা আলোচনা করতে চান। দেখেন, এটা কিন্তু দেখেন আজাদ মজুমদারের কথা বলেছেন, আগেও বলেছেন যে সংস্কারের আসলে ডেফিনিশনটা কি। আপনাকে যদি বলা হয় যে এই টেবিলটা আমি সংস্কার করতে চাই, আপনি যা চান উনি কিন্তু তা চান না, আমিও সেভাবে চাই না। সংস্কারের ডেফিনিশনটা যে এক একজনের কাছে এক এক রকম। তো প্রধান উপদেষ্টা সেটা কথা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো বেশি চায় যেন এখনই নির্বাচন দেন, তাহলে যে অতটুকু হয়েছে মিনিমাম সংস্কার করে উনি একটা ইলেকশন দিয়ে দিবেন, এই বছরের মধ্যে পারবেন। আর যদি পর্যাপ্ত সংস্কার করতে হয়, প্রত্যাশিত সংস্কার শব্দের উনি উচ্চারণ করেছেন, মানে তখন আবার আরেকটা প্রশ্ন, কার প্রত্যাশিত? তা আমি ধরে নিয়েছি ওনার প্রত্যাশিত। মানে উনি এক ধরনের সংস্কার কথা ভাবেন, ওনার চিন্তায় এক ধরনের সংস্কার আছে, সেটা ভাবনা থাকে, সেটা করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি। এটা আমরা এই দুটো অপশন কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কার মতো করে সংস্কার চাই, কার প্রত্যাশিত সংস্কার চাই। যদি বিএনপির প্রত্যাশিত হয় তাহলে তো এখন মনে হচ্ছে বিএনপিতে আজকে গতকালকে তাদের আপনার স্থায়ী কমিটির সবাই বলেছে তারা জুন জুলাইয়ের মধ্যে ইলেকশন চায়, মানে মধ্য 25-এর মধ্যে ইলেকশন চাচ্ছে। তাহলে তারা বলতে চাচ্ছে এর মধ্যে যে সংস্কার হোক, কি হবে না হবে যাই না, যা কিছু হোক এর মধ্যে ইলেকশন দিয়ে দাও। আচ্ছা, অথবা উল্টা ভাবে বললে এর মধ্যে ইলেকশন চাই, যতটুকু পারো দিয়ে দাও। আচ্ছা, এইভাবে ধরেন আপনি। নিশ্চয়ই ঠিক। আমরা জানতে চাই যে মির্জা ফখরুল যে বিষয়টি বলেছে যে স্বৈরাচারের তড়িঘড়ি করে আসলে বিচার করা উচিত না, রাজনৈতিক সরকার এলেও আসলে বিচার করবে। আমরা অতীত থেকে যদি বর্তমান পর্যন্ত দেখি, কখনো বিচার বিভাগ স্বাধীন ছিল না। আসলে এটা মনে হয় খাতা কলমেই, হয়তো ম্যাক্সিমাম দেশেই তো এটা আসলে আদৌ কার্যকর কি না, উন্নত দেশগুলোতে হয়তো কার্যকর তারা কিছু ক্ষেত্রে করে, কিংবা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কিভাবে দেখেন আপনি এই বিষয়টিকে? না, বাংলাদেশের বিচার বিভাগকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়, এটা আমরা দেখেছি। মির্জা ফখরুলের এই বক্তব্যের সঙ্গে কিন্তু আমি আংশিকভাবে একমত। এই কারণে পলিটিক্যাল সরকার আসলে বিচার হবে উনি এইভাবে আমি কথাটা ভাবি না। সাধারণ বিচার প্রক্রিয়াটাই একটু লেংদি হয় কিন্তু, কারণ অনেকগুলি মামলা তো অনেক সাক্ষী আছে, সাক্ষীরা আসবে বুঝবে। আপনি দেখেন আজকে একটা রায় হয়েছে না ইয়ে নিয়ে, আপনার বাবর সাহেবের অস্ত্র মামলা রায় হয়েছে যেটা, সেই মামলা ওনাকে খালাস দেওয়া হয়েছে। এই মামলার ঘটনা কবে? 2004 সালের ঘটনা। বিচার শুরু হয়েছে কবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিচার শুরু করছে। 2014 সালে ওনার রায় হয়েছে একবার বিচারিক আদালতে, সে আপিল হলো 10 বছর পরে। তো আওয়ামী লীগ কি চেষ্টা কম করছে? বাট বিচারিক প্রক্রিয়াটাই কিন্তু এরকম যে অনেকগুলি স্টেপ আছে, বিচারিক সিস্টেম আছে। তারপরে রায়ের সময় কি হয় না হয়, পলিটিক্যালি বায়াসনেস থাকে কি থাকে না, সেটা তো আমিও জানি, আপনিও জানেন। তো ওটা নিয়ে আলোচনা করতে যায় আমার মুখ দিয়ে উচ্চারণ করলে আমি বিপদে পড়ুন। যদি বিপদে না পড়ি, আপনি না পড়েন, সমস্যা নাই কোনো। তো এখন এই দেশের মানুষও জানে কি হবে। সুখের কথা হলো না, আশার কথা হলো এই সরকার তো একটা বিচার বিভাগের সংস্কারের জন্য একটা কমিশন করছে। আমি কমিশনের প্রতি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো আপনারা মাথায় নেন। সাধারণ মানুষের যে বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটা আছে, এটাকে আপনারা মাথায় নেন, বিবেচনায় নেন। দেখেন, আমি আরেকটা কথা বলে শেষ করি এই পয়েন্টটা। এত বছর পরে কি প্রমাণ হলো? বাবর সাহেব নিষ্পাপ,
হ্যাঁ। নিষ্পাপ তো প্রমাণ হলো। আমরা সেই প্রসঙ্গেও আসতে তাহলে চাইছিলাম, এই যে উনি, সমস্যা আমি তো। অতদূর বাদ দিলাম, 2014 থেকে আজ পর্যন্ত এই যে 10টা বছর আগেরটুকু বাদে দিলাম আমি, এই 10 বছর যে একটা নিষ্পাপ লোককে আপনি জেলের মধ্যে ঢুকাই রাখলেন, এর বিচার কে করবে? ওনার এই 10টা বছর কে ফিরে দিব নাকি? জি। যে বিচারকের রায়ে উনি যাবজ্জীবন পেয়েছিলেন, সেই বিচারকের বিচার কি হবে না? আপনার বিষয়টি